সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট সম্পর্কে। যদি অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন পরীক্ষায় আসে তবুও এই একই উত্তর হবে। এই ভিডিওটিতে নোট তো করে দেওয়াই থাকবে, তার পাশাপাশি ভিডিওটি পুরোপুরি বুঝিয়েও দেওয়া হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। অ্যারিস্টটল কর্তৃক সরকারের শ্রেণীবিভাগ। আজ থেকে 2500 বছরেরও আগে প্রসিদ্ধ গ্রিক দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তার দ্য পলিটিক্স নামক বিখ্যাত গ্রন্থে সরকারকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেন। এই গ্রন্থে অ্যারিস্টটল দুটি নীতির ওপর ভিত্তি করে সরকারের শ্রেণীবিভাগ করেন। যে দুটি নীতির ওপর ভিত্তি করে তিনি সরকারের শ্রেণীবিভাগ করেন তাদের একটি হলো উদ্দেশ্য নীতি বা প্রিন্সিপাল অফ পারপাস এবং অপরটি হলো শাসকের সংখ্যা নীতি বা প্রিন্সিপাল অফ নাম্বার অফ রুলার্স। উদ্দেশ্য নীতি বলতে কি বোঝায় চলো দেখে নেওয়া যাক। উদ্দেশ্য নীতি বলতে বোঝায় কাদের উদ্দেশ্যে শাসন পরিচালনা হবে বা এই শাসনের দ্বারা কারা লাভবান হবে বা কাদের কল্যাণে শাসন ব্যবস্থা পরিচালিত হবে। অর্থাৎ শাসন ব্যবস্থা পরিচালিত হবে জনগণের স্বার্থে না শাসকের নিজ স্বার্থে। অন্যদিকে শাসকের সংখ্যানীতি বলতে বোঝায় কতজন শাসক শাসন পরিচালনা করবেন বা শাসন পরিচালনার জন্য শাসকের সংখ্যা কত হবে। চলো আমরা এক এক করে এই দুটি নীতির সম্পর্কে বিস্তারিত জেনে নেই। উদ্দেশ্য নীতি বা প্রিন্সিপাল অফ পারপাস। উদ্দেশ্য নীতির দৃষ্টিকোণ থেকে অ্যারিস্টটল সব সরকারকে স্বাভাবিক অর্থাৎ নর্মাল এবং বিকৃত বা পারভার্টেড এই দুই ভাগে ভাগ করেন। তিনি সেই সরকারকে স্বাভাবিক সরকার বলে অভিহিত করেন যে সরকারের উদ্দেশ্য হবে সর্বসাধারণের স্বার্থ রক্ষা করা বা সর্বসাধারণের কল্যাণে শাসন কার্য পরিচালনা করা। অন্যদিকে সর্বসাধারণের কল্যাণের দিকে লক্ষ্য না রেখে কেবলমাত্র শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করাই যে সরকারের উদ্দেশ্য তাকে অ্যারিস্টটল বিকৃত সরকার বা পারভার্টেড ফর্ম অফ গভর্নমেন্ট বলেছেন। এবার চলো দেখে নেই শাসকের সংখ্যা নীতি বা প্রিন্সিপাল অফ নাম্বার অফ রুলার্সের ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ। সংখ্যানীতির দিক থেকে অ্যারিস্টটল সরকারগুলিকে তিন ভাগে ভাগ করেন। তার মতে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব একজন শাসক অথবা মুষ্টিমেয় কয়েকজন শাসক অথবা বহুজন শাসকের হাতে থাকতে পারে। যদি শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব একজনের হাতে ন্যস্ত থাকে এবং তা যদি সকলের স্বার্থে বা সকলের কল্যাণে পরিচালিত হয় তাহলে তাকে রাজতন্ত্র বা মোনার্কি বলে। একজন শাসকের অধীনে সরকারের স্বাভাবিক রূপ হলো রাজতন্ত্র। কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব যদি একজনের হাতে ন্যস্ত থাকে এবং তা যদি তার নিজ স্বার্থে বা নিজ কল্যাণে পরিচালিত হয় তখন তা বিকৃত রূপ গ্রহণ করে এবং তা তখন স্বৈরতন্ত্রতে পরিণত হয়। অনুরূপভাবে মুষ্টিমেয় কয়েকজন শাসকের হাতে যদি শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষমতা ন্যস্ত থাকে এবং তা যদি সর্বসাধারণের কল্যাণে পরিচালিত হয় তাহলে তাকে অভিজাততন্ত্র বা অ্যারিস্টোক্রেসি বলে। মুষ্টিমেয় কয়েকজন শাসকের অধীনে সরকারের স্বাভাবিক রূপ কি অভিজাততন্ত্র, কিন্তু অভিজাততন্ত্রের বিকৃত রূপ হলো ধনিকতন্ত্র বা অলিগার্কি। এখানে শাসন ক্ষমতা মুষ্টিমেয় কয়েকজনের হাতে থাকলেও তা শুধুমাত্র শাসক শ্রেণীর স্বার্থেই পরিচালিত হয়। একইভাবে শাসন কর্তৃত্ব বহু শাসকের হাতে ন্যস্ত থাকলে এবং তা সকলের স্বার্থে পরিচালিত হলে তাকে বলে নিয়মতন্ত্র বা পলিটি। বহু শাসকের অধীনে পরিচালিত সরকারের স্বাভাবিক রূপ কি তাহলে পলিটি বা নিয়মতন্ত্র। কিন্তু পলিটির বিকৃত রূপও তো রয়েছে। পলিটির বিকৃত রূপ হলো গণতন্ত্র বা ডেমোক্রেসি। এই গণতন্ত্রে থাকে বহু শাসকের আত্মস্বার্থ রক্ষামূলক ও জনস্বার্থ বিরোধী শাসন। অন্যভাবে বলা যায় অ্যারিস্টটলের মতানুসারে গণতন্ত্র হলো বিকৃত সরকার বা পারভার্টেড ফর্ম অফ গভর্নমেন্ট। কারণ গণতন্ত্র বহুজনের দ্বারা পরিচালিত হওয়া সত্ত্বেও গণতন্ত্রে কেবল শাসক শ্রেণীর স্বার্থই চরিতার্থ হয়, সর্বসাধারণের স্বার্থ এখানে গুরুত্ব পায় না। তাছাড়া গণতন্ত্র হলো অ্যারিস্টটলের মতে উচ্ছৃঙ্খল জনগণের বিশৃঙ্খল শাসন ব্যবস্থা। উপরিউক্ত দুটি নীতির ভিত্তিতে অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগকে একটি ছকের সাহায্যে তুলে ধরা যেতে পারে। চলো দেখে নেওয়া যাক ছকটি। শাসনকারীর সংখ্যা, জনগণের স্বার্থে সরকারের স্বাভাবিক রূপ, শাসকের স্বার্থে সরকারের বিকৃত রূপ। কোনো একজন জনগণের স্বার্থে শাসন করলে তাকে রাজতন্ত্র বলা হয়। ওই একজনই নিজ স্বার্থে শাসন করলে তা স্বৈরতন্ত্রে পরিণত হয়।
কিছুজন যখন জনগণের স্বার্থে শাসন করে তখন তা অভিজাততন্ত্র, কিন্তু ওই কিছুজন বা মুষ্টিমেয় কয়েকজন যখন নিজেদের স্বার্থে শাসন করে তখন তাকে বলা হয় ধনিকতন্ত্র বা অলিগার্কি। শাসনকারীর সংখ্যা যখন বহু হয় এবং ওই বহুজন যখন জনগণের স্বার্থে শাসন করে তখন সরকারের স্বাভাবিক রূপ হলো নিয়মতন্ত্র বা পলিটি। কিন্তু এই বহুজন যখন জনগণের বদলে নিজেদের স্বার্থে শাসন করবে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবে, তখন যে শাসন হবে তা হলো গণতন্ত্র বা ডেমোক্রেসি। আশা করি তোমরা অ্যারিস্টটল যে সরকারের শ্রেণীবিভাগ দিয়েছেন বা সংবিধানের শ্রেণীবিভাগ দিয়েছেন তা বুঝতে পেরেছো। যদি এরপরও কারো সমস্যা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আমরা অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগের সমালোচনাগুলো দেখে নিই। আধুনিক বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন। সেই সব সমালোচনার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমি তুলে ধরছি। প্রথমত, অ্যারিস্টটল যেভাবে সরকারকে উদ্দেশ্য নীতির ভিত্তিতে স্বাভাবিক ও বিকৃত এই দুই ভাগে ভাগ করেন তা বাস্তবতা বর্জিত, কেননা আধুনিককালে তত্ত্বগতভাবে সব সরকারই জনসাধারণের কল্যাণ কর্মে নিয়োজিত। দ্বিতীয়ত, অ্যারিস্টটল শাসন ক্ষমতা ব্যবহারকারীর সংখ্যার ভিত্তিতে যেভাবে সরকারকে একজনের অধীন সরকার, মুষ্টিমেয় কয়েকজনের অধীন সরকার ও বহুজনের অধীন সরকার রূপে তিনটি শ্রেণীতে ভাগ করেন এবং ওই তিন শ্রেণীর সরকারের স্বাভাবিক ও বিকৃত রূপ নিয়ে 6টি শ্রেণীর কথা বলেন তা আধুনিক ধারণার সঙ্গে সঙ্গতিবিহীন। তৃতীয়ত, আধুনিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র ও অভিজাততন্ত্রের মধ্যে সুস্পষ্ট সীমারেখা টানা একরকম অসম্ভব ব্যাপার। চতুর্থত, অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগে কোনো মিশ্র ব্যবস্থার উল্লেখ নেই, কিন্তু বর্তমানে অনেক দেশে মিশ্র শাসন ব্যবস্থার প্রচলন দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থায় একাধারে রাজতন্ত্র ও গণতন্ত্রের সংমিশ্রণ ঘটেছে। পঞ্চমত, অ্যারিস্টটলের মতে গণতন্ত্র হলো সরকারের বিকৃত রূপ, অথচ বর্তমানে এরূপ সরকারি কাম্য বলে সর্বজন স্বীকৃত। চলো এবার একটি ছোট্ট করে মূল্যায়ন দেখে নেই। এই সমস্ত সমালোচনা সত্ত্বেও অ্যারিস্টটলকৃত সরকারের শ্রেণীবিভাগকে একেবারে মূল্যহীন বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ উদ্দেশ্য নীতির ওপর ভিত্তি করে অ্যারিস্টটল সরকারের যে শ্রেণীবিভাগ করেছেন তার প্রভাব আধুনিককালেও কিছুটা লক্ষ্য করা যায়। অধ্যাপক বার্কার এ ব্যাপারে বলেছেন যে আধুনিককালে আমরা যখন বিভিন্ন শাসন ব্যবস্থাকে কল্যাণকর বলি কিংবা স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী বলি তখন আমরা অ্যারিস্টটলের নীতিকেই স্মরণ করি। তাছাড়া অ্যারিস্টটল যেভাবে সরকারের শ্রেণীবিভাগ করেছেন তার যথেষ্ট মূল্য আছে এজন্য যে তার পূর্বে কেউই এই প্রচেষ্টা করেননি। এদিক থেকে বিচার করলে বলা যায় সরকারের শ্রেণীবিভাগের ক্ষেত্রে অ্যারিস্টটল অগ্রদূতের ভূমিকা পালন করেছিলেন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি তোমরা এই ভিডিওটির পিডিএফ চাও তবে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাকে সেই কমেন্টটির স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি এই নোটটির পিডিএফ তোমাদের তখন পাঠিয়ে দিতে পারবো। আর যদি কেউ নোটটি কিনে নিতে চাও আমাকে সাহায্য করার জন্য, তাহলে অবশ্যই তোমরা মিনিমাম 10 টাকা দিয়ে এই নোটটি কিনে নিতে পারো। আসলে তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও দিতে, তাই এই ব্যবস্থা করেছি যাতে সবাই তোমরা কমেন্ট করো। এর পাশাপাশি এমন অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।